ওরা জানতো না যাকে অপমান করছে সে আদালতে বিচার করে। গল্পটা শুরু করার আগে একটা কথা, যদি আপনি বিশ্বাস করেন কোনো সন্তানের চোখের পানি কখনোই দুর্বলতা না, তাহলে এখনই একটা লাইক দিন, কমেন্ট লিখুন মায়ের শক্তি, আর গল্পটা শেয়ার করুন। কারণ আজকের গল্প শুধু একজন মায়ের না, এটা অন্যায়ের বিরুদ্ধে এক মায়ের ভয়ঙ্কর লড়াইয়ের গল্প। আমি কখনোই আমার মেয়ের স্কুলে বলিনি যে আমি একজন বিচারক, কারণ আমি চাইনি আমার পরিচয়ের কারণে আমার মেয়েকে আলাদা চোখে দেখা হোক। আমি শুধু চেয়েছিলাম সে অন্য সবার মতো সাধারণ একটা জীবন পাক। কিন্তু যেদিন তারা আমার 8 বছরের মেয়েকে অন্ধকার গুদাম ঘরে তালাবদ্ধ করে রেখে বলেছিল ধীর গতির বাচ্চাদের অন্ধকারেই থাকা উচিত, সেদিন তারা বুঝতেই পারেনি তারা কাকে অপমান করছে। আমি যখন গুদাম ঘরের দরজা খুললাম, তখনও আমার মেয়ে আয়রা কাঁদছিল। ভাঙা বেঞ্চের পাশে গুটিসুটি মেরে বসেছিল, স্কুল ড্রেস ধুলোয় ভরা, চুল এলোমেলো, ছোট ছোট হাতের নখ লাল হয়ে গিয়েছিল দরজা আঁচড়াতে আঁচড়াতে। ও আমাকে দেখেই জড়িয়ে ধরলো। মা, আমি তো সরি বলেছিলাম, কাঁদতে কাঁদতে বলল ও। কিন্তু ম্যাডাম বললেন আমার মতো বাচ্চারা ক্লাস নষ্ট করে। আমার বুকটা হু হু করে উঠল। আমার মেয়ের ডিসলেক্সিয়া আছে, ও একটু অন্যভাবে শেখে, তাই বলে ও অপরাধী না। কিন্তু ঢাকার নামি গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলে বাচ্চাদের মানুষ না, ট্রফির মতো দেখা হয়। যে বাচ্চা একটু আলাদা সে তাদের চোখে বোঝা। সেদিন আমি একটু আগেই স্কুলে পৌঁছেছিলাম, সাধারণ সুতির শাড়ি পরে, চোখে ক্লান্তি, হাতে পুরনো ব্যাগ। আমাকে দেখে কেউ বুঝতেই পারেনি প্রতিদিন আদালতে আমার সামনে দাঁড়িয়ে মানুষ কাঁপে। তাদের চোখে আমি শুধু নুসরাত জাহান, একজন একা মা, চুপচাপ, দুর্বল, সহজ টার্গেট। কিন্তু তারা জানতো না আমি তখন থেকেই সব রেকর্ড করা শুরু করেছি। গুদামের বাইরে দাঁড়িয়ে আমি স্পষ্ট শুনেছিলাম, এই মেয়েটাকে অন্ধকারে রাখো। আমার মাথা ঝিমঝিম করছিল, তবুও আমি চিৎকার করিনি, কারণ রাগকে সবাই অস্বীকার করতে পারে, কিন্তু প্রমাণকে না। আমি আয়রাকে নিয়ে সরাসরি প্রিন্সিপালের রুমে গেলাম। ভেতরে বসেছিলেন প্রিন্সিপাল সাইফুল হক, তার পাশে ক্লাস টিচার মিসেস রুবাইয়া। আমাদের দেখেই বিরক্ত মুখে বললেন, ম্যাডাম, আপনার মেয়ে খুব সমস্যা করে। আমি শান্ত গলায় বললাম, সমস্যা করে বলে তাকে গুদামে আটকে রাখবেন? প্রিন্সিপাল ঠান্ডা হাসি দিলেন, আপনি ব্যাপারটা বাড়িয়ে দেখছেন। আমি ফোনটা টেবিলে রাখলাম, ভিডিও চালু করলাম। সাথে সাথে ঘর নিস্তব্ধ। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে, এই মেয়েকে অন্ধকারে রাখো। রুবাইয়ার মুখের রং বদলে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে ঠোঁট বাঁকিয়ে বলল, এই ধরনের বাচ্চাদের এভাবেই সামলাতে হয়। এই ধরনের বাচ্চা? আমার হাত শক্ত হয়ে গেল। প্রিন্সিপাল এবার সামনে ঝুঁকে এলেন, গলাটা ঠান্ডা কিন্তু বিষে ভরা। ভিডিওটা ডিলিট করে দিন, আমি ধীরে বললাম। না করলে? তিনি হাসলেন, তাহলে কালকের মধ্যে আপনার মেয়ের নাম সব স্কুলে ব্ল্যাক লিস্ট হবে। আমার মেয়ে ভয়ে আমার শাড়ি চেপে ধরলো। লোকটা সেটা দেখেও হাসলো। আমরা লিখে দেব আপনার মেয়ে শিক্ষককে মেরেছে। রুবাইয়া মৃদু হেসে বলল, একটা নামি স্কুলের কথা সবাই বিশ্বাস করবে, নাকি একজন সমস্যাগ্রস্ত বাচ্চার মায়ের কথা? আমি ধীরে উঠে দাঁড়ালাম। তাহলে এটাই আপনাদের শেষ কথা? প্রিন্সিপাল বললেন, এটাকে শৃঙ্খলা বলে। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, না, এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। লোকটা হেসে বলল, আমার আত্মীয় পুলিশে আছে, বেশি বাড়াবাড়ি করবেন না। এবার সত্যি আমার হাসি পেয়ে গেল। আমি ব্যাগ তুলে নিলাম, আয়রার হাত ধরলাম, দরজার কাছে গিয়ে থামলাম। তারপর ধীরে পিছনে তাকিয়ে বললাম, ভালো কথা। আপনারা কি জানেন আদালতে মিথ্যা রিপোর্ট দিলে শাস্তি কত বড় হতে পারে? ঘরটা নিস্তব্ধ। প্রিন্সিপালের কপালে প্রথমবারের মতো ঘাম দেখা গেল। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনের নামটা ভেসে উঠতেই প্রিন্সিপাল সাইফুল হক চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কারণ ফোনটা করেছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাজ নুসরাত। আপনি যে অভিযোগ পাঠিয়েছেন সেটা আমরা পেয়েছি। ফোনের ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ। শিশু নির্যাতন, মানসিক নির্যাতন, অবৈধভাবে আটকে রাখা এবং শিক্ষাগত বৈষম্য, সবকিছু তদন্ত আজ রাত থেকেই শুরু হবে। প্রিন্সিপালের মুখ সাদা হয়ে গেল, রুবাইয়ার ঠোঁট কাঁপছে। আমি শান্ত গলায় বললাম, ধন্যবাদ স্যার। ফোন কেটে দিয়ে আমি তাদের দিকে তাকালাম। এখন বলুন, কে ব্ল্যাকলিস্ট হবে? ঘরের ভেতর নীরবতা। এরপর সবকিছু খুব দ্রুত ঘটেছিল।
পরদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত টিম স্কুলে হাজির হয়। গুদামঘর সিল মারা হয়, সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়, আর বেরিয়ে আসে আরো ভয়ঙ্কর সত্য। শুধু আয়রা না, এর আগেও অনেক শিশুকে এই অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। কেউ কাঁদতো, কেউ অসুস্থ হয়ে পড়তো, কেউ স্কুল ছেড়ে চলে গিয়েছিল চিরতরে। কিন্তু নামি স্কুলের ভয়ে কেউ মুখ খুলেনি। সেদিন প্রথমবার সব অভিভাবক একসাথে দাঁড়িয়েছিলেন। মিডিয়ার খবর ছড়িয়ে পড়ল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপর নির্যাতন, নামি স্কুলের অমানবিক আচরণ। মাত্র 3 দিনের মধ্যেই প্রিন্সিপাল সাইফুল হক বরখাস্ত হন, রুবাইয়ার শিক্ষকতার লাইসেন্স বাতিল হয়, আর স্কুল কর্তৃপক্ষকে আদালতে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়। কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল অন্য একটা। কয়েক সপ্তাহ পর আয়রা নতুন স্কুলে ভর্তি হলো। প্রথম দিন ক্লাস শেষে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আজ ম্যাডাম বলেছে আমি নাকি খুব ভালো আঁকি। আমি ওকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলাম, কারণ পৃথিবীতে সব বাচ্চা একভাবে শেখে না, কিন্তু প্রতিটা বাচ্চারই সম্মান পাওয়ার যোগ্য। আর একজন মা নিজের সন্তানের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেদিন তারা সেটা খুব ভালোভাবে শিখেছিল। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটার সাথে আছেন, আমার গল্পটা শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। যারা যারা আমার পরিবারে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি ভিডিওটা আর বড় করছি না, যেহেতু আমার শরীরটা অনেক খারাপ, তারপরও ভিডিও দিতে হয় বলে ভিডিও দিচ্ছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে, প্লিজ আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরও দিতে চাই না বলে ভিডিও কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। কি করার, আমরা আসলে অল্প যদি সময়ের মধ্যে ভিডিও দেই, আমাদের ওয়াচ টাইম ফিল আপ হয় না। এজন্য ভিডিও করতে হয়, ভিডিও দিতে হয়। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন গল্প পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি এমন কোনো গল্প থাকে যে আমি শেয়ার করব, আমার মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি আপনাদের গল্পগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। আর আমি কি কি রান্না করেছি, যে ভিডিওগুলো দিয়েছি, এটা আসলে কয়েকদিনের ভিডিও করা হয়েছে। তো যেহেতু একদিন পর পর আমি ভিডিও দেই, তো আমার ভিডিওগুলো আমি রেখে দিই, তারপর একসাথে ভিডিওগুলো আমি দিয়ে থাকি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যে সমস্যায় আছি আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। সবার সুস্থতা কামনা করে বিদায়। আল্লাহ হাফেজ।